এই যে আমি বলি যে আমি মাদক মুক্ত করব, দুর্নীতিবাজদেরকে নিয়ন্ত্রণ করব, চাঁদাবাজ মুক্ত করব, চাঁদাবাজ দুর্নীতিবাজ মাদকাসক্ত এরা কি সমাজের অংশ কিনা? সে হয়তো আপনার ভাই, না হয় আপনার বন্ধু, না হয় আপনার স্বাস্থ্য ভাই, না হয় আপনার ভাতিজা, ঠিক কিনা? ঠিক কিনা? আর এই দুষ্ট মানুষগুলা, তাদেরও একটা পলিসি আছে, তাদের পলিসিটা খুব সুন্দর। এই নির্বাচন আসার পরে এটা আমি বুঝছি। এই দুষ্ট মানুষগুলা 3-4টা ভাই থাকে, একটারে দিয়ে রাখে বিএনপিতে, একটারে দিয়ে রাখে জামাতে, একটারে দিয়ে রাখে এনসিপিতে। এবং বিএনপির সময় দেখা যায় বিএনপির ভাইটা সব ডিল করে, বাকিগুলো একটু সাইলেন্ট পিছনে থাকে। জামাতের সময় দেখা যাবে জামাতেরটা ডিল করে সবকিছু হাত বদল হবে, আর বাকি দুইজন কি থাকবে, একটু পিছনে থাকবে। এনসিপির ক্ষেত্রেও সেম, ঠিক না? আমাদের না, আমি সেটা বলতেছি না, না না বলতেছি এটার প্যাটার্নটা, মানে ওদের চরিত্রের প্যাটার্নটা। এরা কিন্তু কোনো আদর্শের রাজনীতি করে না, এরা হচ্ছে ওই ধান্দাটারে ওদের হাত বদল করে। ওদের ওদের চরিত্র হচ্ছে সুবিধাবাদী শ্রেণী, চরিত্রই সুবিধাবাদী শ্রেণী। একটা কোম্পানি বানায় টেন্ডার নেওয়ার, 3-4টা ভাই থাকে, একটারে বিএনপি, একটা জামাত, একটা এনসিপি, আর একটা অন্য দল দিয়ে রাখে। যে দলে আসুক কাজ তারাই পায়, ঠিক না? শোনেন রে ভাই, আপনারা যারা এরকম ইনফিলট্রেট করছেন, মানে এরকম গুপ্ত ঢুকাইছেন যে আপনি একটা ভাই বিএনপিতে দিবেন, একটা জামাতে দিবেন, একটা এনসিপি দিবেন, নির্বাচনের পরে সুবিধা নেবেন, ইম্পসিবল। এটা কোনোদিনও সম্ভব না। আপনি যেই হন না কেন, আপনি কোনোভাবে আমার নির্বাচন করবেন বলে, আমার নির্বাচন করছেন বলে, আমার ভোট সংগ্রহ হেল্প করছেন বলে আপনি একটা অনৈতিক সুবিধা পাবেন, এটা হবে না। এটা মাথায় একটু ঢুকাই নেন, এটা একটু ঢুকাই নেন। আমি জানি যারা মদ বেচে তারাও চায় তাদের সন্তানটা দুধ বেচে একটা সোসাইটিতে থাকুক, চাই কিনা? যারা খারাপ কাজ করে সে কি চায় তার ছেলেটা খারাপ হোক? কখনো চায় সেটা? যে সিনজি থেকে সাদাবাজি করে সেও চায় তার ছেলেটা পড়াশোনা করে শিক্ষিত হোক, এবং এই কাজটা যেন না করা লাগে, ঠিক না? আমি আপনাদেরকে বলবো, আপনারাও বুঝেন আপনাদের কাজটা খারাপ, আপনারাও বুঝেন এই কাজটা উচিত না। হয়তো আপনারা এখন এতদিন পর্যন্ত পরিবেশ পান নাই, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা ভালো হয়ে যান, আমরা আপনাদের কর্মসংস্থান করবো ইনশাল্লাহ। এদের মানুষ আমাদেরকে টাকা দিতেছে না, আমরা যদি তাদেরকে বলি 20টা-50টা মানুষের কর্মসংস্থান আপনারা করেন, আমি যদি বলি ইনশাল্লাহ টাকা দিয়ে আপনাদের কর্মসংস্থান করানো যাবে। কিন্তু আপনারা ঠিক পথে চলে আসতে হবে। আর আপনারা যদি ঠিক পথে না আসেন, তখন আবার আমাকে আবার একটু ব্যাঠিক হইতে হবে। আর আমাকে ব্যাঠিক হলে কিন্তু আবার খুব ঝামেলা হবে, পরিবার নিয়ে বিপদে পড়ে যাবেন। আমিও আপনাকে সহযোগিতা করব, আপনি আমাকে সহযোগিতা করেন। যাই হোক, নির্বাচন হচ্ছে আপনার কখন? 12 তারিখ। 11 তারিখ পর্যন্ত আমাদের সময় আছে। 11 তারিখ পর্যন্ত আপনারা সবাই যার যার জায়গা থেকে, আমার ভোটটা কিন্তু এবার আপনারাই করে দিতে হবে। আপনার বাড়িতে ভোটের আগের দিন রাইতে কেউ ঠক ঠক করে গিয়ে টাকা দিয়ে আসবে না, কেউ সিনজি অটো পাঠাবে না। আপনি নিজে ঘুষের বিরুদ্ধে, কিন্তু ঘুষ খাওয়া কি ভোটের আগের দিন উচিত? উচিত? আমি নিজে ঘুষের বিরুদ্ধে, কিন্তু টাকা দিলে আবার আমারে দিলে আবার এটা আবার আলাদা হিসাব, নাকি? নাকি এটা করা যাবে? শোনেন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করেন। হেল্পটা হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10টা মানুষকে জোগাড় করেন। কয়টা? পারবেন না? সবার মন খারাপ হয়ে গেছে। আমরা হ্যাঁ এবারে কি তা কয়, এবারে আমি তো আসলাম মাটি কাটা বাঁচাইতে। আমি যে ঘুমতি নদীতে মাটি কেটে ফানাইলেইতেছি, আমি তো ভাবছিলাম ওটা দলটা করে নিয়ে আবার একটু বাঁচতে পারি। এরকম যেই দামটায় যারা আসছেন, আপনার ভোটটা আমার লাগবে, কিন্তু আপনার ভোটটা নেওয়ার পরের দিন থেকে মাটি কাটাটা বন্ধ করবো। এটা করা যাবে না। যে মাটি কাটে তার ছেলেকে আবার আমার পার্টিতে দিয়ে রাখছে, মানে কি, মানে পলিটিক্স আমরা কি করবো, আমাদের সাথে পলিটিক্স করে। মানে সে নিজে ঘুমতি নদীতে মাটি কাটে, আবার ছেলেটা হচ্ছে আবার স্লোগান দেয় ইনকিলাব ইনকিলাব। বুঝছেন? তোমার বাপরে তোমরা বুঝাই দিও যে 12 তারিখ সূর্য ডোবার সাথে সাথে ওই দিন আখিরি মাটি কাটা, ঠিক আছে? এখন আপনারা যারা আছেন, এই রাস্তাঘাটের যে সমস্যাগুলো আমি জানি, আমি এই রাস্তাঘাট দিয়ে ঘুরছি না, কয়েকবার গেছি না, আমার মামুর বাড়ি এটা নয়। আমি রাজনৈতিক কারণে অনেকবার আসছি, আমি এগুলো জানি। এগুলো সমাধান হবে, প্রায়োরিটি বেসিসে সমাধান হবে। মূল রাস্তাগুলো আগে হবে, তারপরে হচ্ছে উপরাস্তা, তারপরে হচ্ছে শাখা রাস্তা, ঠিক না? এমন হবে না যে চেয়ারম্যানের বাড়ির পুকুরের ঘাটলাটা পর্যন্ত ফাঁকা হয়ে যাবো গা, আর এদিক দিয়ে মেইন রোডটা পুরোটাই ভাঙা, এরকম হবে না। একদম প্রায়োরিটি বেসিসে হবে, মনে থাকবে। আপনি আমার রাজনীতি করেন বলে আপনার বাড়ির রাস্তাটা আগে হবে, ব্যাপারটা এমন না। যে আমার বিরোধী দলেও যদি রাজনীতি করে থাকে, কিন্তু ওই রাস্তাটা যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, ওই রাস্তাটা যদি বেশি মানুষ চলাফেরা করে, ওই রাস্তাটা আগে রক্ষণাবেক্ষণ করা, তাদের মর্যাদা দিতে আমাদের একটা বড় দায়িত্ব। কিন্তু একটা বড় রাজনৈতিক দল বারবার বলে যে এই মানুষগুলা নাকি আমাদের কাছে অনিরাপদ। তাই কি আমাদের মা বোনের কাছে আমাদের কাছে অনিরাপদ? হ্যাঁ, অনিরাপদ না। তো দেখেন, এই জায়গা থেকে আমরা প্রত্যেকে কাজ করার চেষ্টা করছি। আমি এস.এম. সাইফ মোস্তাফিজ, আমি চেষ্টা করছি যে আপনাদের যে নদী ভাঙন আছে সেটা যেন না হয়, সেই জন্য গোড়ায় আসলে কাজ করার জন্য এই বালুখোরদেরকে আগে চিহ্নিত করতে হবে, এদের আইনের আওতায় আনতে হবে। চাঁদাবাজদের চিহ্নিত করতে হবে, এদের আইনের আওতায় আনতে হবে। এরপর ধাপে ধাপে এই কাজগুলো এমনিতেই সম্পন্ন হবে ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব বাংলাদেশকে যে ইনসাফের লড়াই আমরা লড়ছি, সেটা পাশাপাশি আরো সামনের দিকে যেন এগিয়ে নেওয়া যায়।
সেই কাজটা আমরা করব। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে চিকিৎসা খাত। আপনারা যারা সিরাজগঞ্জ 6 আসনের এখানে মানুষজন আছেন তারা জানেন যে আমাদের সিরাজগঞ্জ 6 কিন্তু সেরকম ভালো চিকিৎসা ব্যবস্থা নেই, আছে নাই। কিন্তু আপনি জানেন যে এরকম অনেক এমপি মন্ত্রী আসছে যারা কিন্তু অনেক বড় বড় ডাক্তার, অনেক বড় বড় মন্ত্রী ছিল, কিন্তু আমাদের শাহজাদপুরে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা নেই। এবং তারা যদি চিকিৎসা নিতে নেয় তারা কিন্তু এই লন্ডনে যায়, নাহলে সিঙ্গাপুর যায়। তারা কি শাহজাদপুরে চিকিৎসা করে? আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওয়াদা দিচ্ছি যে আমরা এমন চিকিৎসা ব্যবস্থা শাহজাদপুরে বিনির্মাণ করার চেষ্টা করব যেখানে আমি আর আপনি একসাথে চিকিৎসা নিব। এবং ইনশাল্লাহ এই যে যারা চাঁদাবাজরা আছে, টেন্ডারবাজরা আছে, তাদেরকে আমি একটা কথা বারবার বলছি যে আমি ক্ষমতায় আসি বা না আসি এদের ঘুম হারাম করে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকে আমাদের সহযোদ্ধা আমাদের প্রিয় হাসনাত আব্দুল্লাহর আসার কথা ছিল। তো আমাদের প্রিয় হাসনাত আব্দুল্লাহর আসলে নিজের যে সংসদীয় আসন, খুব গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য তাকে ঢাকায় যেতে হয়েছে, মানে কুমিল্লায় যেতে হয়েছে। তো উনি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন এবং উনি কথা দিয়েছেন যে আপনাদের আসনে, এই আসনটা জয়ী হওয়ার পর আমাদের স্যারের সাথে নিশ্চয়ই এই আসনে আপনাদের সাথে সবার সাথে মোলাকাত করবেন। তো আপনারা আমাকে আসলে এই জায়গা থেকে আমাদেরকে ক্ষমা করবেন যে আসলে উনি উপস্থিত হতে পারেননি। আর একটা শেষ বিষয় আমি বলতে চাই যে আপনারা জানেন ইনসাফের লড়াই লড়ার জন্য আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেছে, তাকে হত্যা করা হয়েছে, তাই না? আপনারা কি তার বিচার পেয়েছেন? চাচ্ছেন না? বিচার চাচ্ছেন না? আপনারা তো বিচার চাচ্ছেন। আমরা দেখছি একটা রাজনৈতিক দলের এই বিচার, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তাই না? প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই, তাই না? প্রশাসন উল্টা আমাদের ভাই জাবের, আম্মার সহ আমাদের শতাধিক ভাইকে আহত করেছে না? তাহলে কাদের মদতে? আমরা কি ভারতীয় আধিপত্যবাদকে আবার নতুন করে বাংলাদেশে ফিরিয়ে আনছি? আমরা কি আবার নতুন কোনো একটি রাষ্ট্রকে একটা দলের সাথে মিলিয়ে আবার কি আমরা বাংলাদেশে পুনর্স্থাপন করছি? আপনারা কি আবার ভারতীয় তাবেদার মানবেন? আপনারা কি মোদির শাসন চান? আবার নতুন করে বাধাগ্রস্ত করা হচ্ছে, তাই না? একটা রাজনৈতিক দল করছে, আপনারা কি নাম জানেন? তার নাম বলেন না। সেই বড় রাজনৈতিক দল যারা 5 তারিখের পর থেকে ধরেই নিয়েছে, তারা আসলে ক্ষমতায় চলে গিয়েছে। হাট, মাঠ, বাজার, টেন্ডার, এমন কোনো জায়গা নাই যে বাদ নাই। লন্ডন থেকে ফিরে চলে আসছে। এর 10% করে যে পাঠানো হইতো, ওইটাতে আসলে তার হচ্ছিল না, সেই জন্য সে আসলে দেশে ফিরে চলে আসছে। আরো ভাগ লাগবে, পুরো দেশটাকে সে খেতে চায়, তাই না? আপনারা কি দেশটাকে খেতে দিবেন? আমরা আমাদের বাংলাদেশকে কারো হাতে বর্গা দিব না, সেটা লন্ডনের কাছেও না, দিল্লির কাছেও না। তাই কি দিবেন? তো সেই লক্ষ্যে যখন আমরা তরুণরা সংস্কারের জন্য কাজ করছিলাম, লড়াই করছিলাম, দুর্নীতির বিরুদ্ধে যখন লড়াই করছিলাম, ইনসাফের জন্য যখন লড়াই করছিলাম, তখন আমরা বারবার দেখলাম যে একটা বড় রাজনৈতিক দল শিলং থেকে নেতা এসে সে আমাদেরকে বিভিন্ন কাজে বাধা দিচ্ছে। এবং সেই কাজে আমাদের যারা সহযোগিতা করা শুরু করলো সেটা হচ্ছে বাংলাদেশি জামাতে ইসলাম। এবং তারা আমাদের প্রতিটা কাজে যেভাবে সমর্থন করেছে, তার পাশাপাশি পরবর্তীতে আমরা দেখেছি অন্য যে 11টি রাজনৈতিক দল, তারা প্রতিটি কাজে আসলে যেভাবে সমর্থন করেছে, কারণ তাদের চিন্তা ছিল বাংলাদেশপন্থী রাজনীতি করবে। এবং বাংলাদেশপন্থী রাজনীতির থেকেই আসলে আমাদের মূলত এই ঐক্যজোটটা হওয়া। এবং দীর্ঘদিন ধরে যখন এই আলাপ আলোচনাগুলো হচ্ছিল এবং পরবর্তীতে আমরা এই ঐক্যবদ্ধ জোটটা করি, এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি শুধু এই সিরাজগঞ্জ 5, সিরাজগঞ্জ 6 আসন না, আমরা পুরো সিরাজগঞ্জের 6টি আসন ইনশাল্লাহ আমরা দখল করব, ক্ষমতায় আসবো ইনশাল্লাহ। এবং আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, আমরা এবার বাংলাদেশে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট ক্ষমতায় এসে এমন একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করব যা বিগত 54 বছরে কেউ দেখেনি। দেখেছে? আপনারা তো সেই লক্ষ্যে কাজ করছেন। আচ্ছা, এখন বলেন তো, আপনাদের এই এনায়েতপুর বাসী যারা আছেন, তাদের তো একটা দীর্ঘদিনের চাওয়া আছে যে আপনারা একটা উপজেলা চান, তাই না? আমার মনে হয় যে আমি বা আমার যে ভাই আছেন, আলী ভাই আছেন, আমরা মিলে আমরা চেষ্টা করব আপনাদের এই ইচ্ছাটা, এই দীর্ঘদিনের যেই লালিত একটা স্বপ্ন, কারণ এত বড় অংশ নিয়েও আপনাদের এখনো উপজেলা হয়নি, আমার মনে হয় আমরা এটা নিয়ে একটা কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আপনাদের এই যে আশেপাশের যেসব ঘটনা হয়, সেই ঘটনার জায়গাগুলো যদি আমরা দেখি, এই যে আপনাদের নদী ভাঙন হচ্ছে না, প্রতিনিয়ত হচ্ছে কি? তো নদী ভাঙনগুলো কেন হয় বলেন তো? শুধু কি প্রাকৃতিক কারণে? শুধু কি আল্লাহ আপনার নদী ভেঙে দিচ্ছে এরকম ব্যাপার? আরে ভাই, আপনি নিজেই তো এটার জন্য দায়ী, তাই না?
আপনি হয়তো দায়ী না, আপনার অন্য কোনো সহযোদ্ধা দায়ী, যারা প্রতিদিন বালু খায়। বালুখোরটা চেনেন আপনারা? চেনেন? চেনেন? এই বালুখোরদেরকে আপনারা চেনেন, এরা চিহ্নিত। গত 1.5 বছরে এদের বালু খাওয়ার পরিমাণ এত বেশি যে এখন আসলে আমরা বালু খুঁজে পাচ্ছি না, এরকম একটা অবস্থা।